দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আর যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অবশ্যই ভিডিওটি শুরু থেকে দেখো। আমি তোমাদের অজয় স্যার, দর্শন বিষয় শিক্ষক। আমি চলে এসেছি 2018 সালের পিওআইকিউ ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ ভিডিও দিয়েছি, এমসিকিউ প্রশ্নের উত্তরপত্র করে দিয়েছি ব্যাখ্যা সহ। আজকে কিন্তু আমি কি করছি, এসএকিউ প্রশ্নগুলো দিতে চলেছি। সুন্দর করে দেখো। চলো শুরু করি দেরি না করে। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের, কি প্রশ্ন রয়েছে দেখো, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার সত্যতার প্রশ্নটি লেখো। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। আমরা বচনের বিরোধিতা পড়েছি, বচনের বিরোধিতায় অসম বিরোধিতার কথা জেনেছি, তাই না? তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে অসম বিরোধিতা কাদের মধ্যে হয় আগে এটা দেখি। ছকটা এঁকে নেই, এ ই আই ও। তাহলে অসম বিরোধিতা এই দুদিকে হয়, অসম অসম, তাই না? তাহলে অসম বিরোধিতায় এ সামান্য বচন আর বিশেষ বচনের মধ্যে, সামান্য বচন আর বিশেষ বচনের মধ্যে হয়। তাহলে একটা জিনিস দেখো, এ আর আই, ই আর ও বচনের মধ্যে। তাহলে এখানে বলেছে এই অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে, যদি এ বচন সত্য হয়, এ সমান সমান যদি টি হয়, তাহলে কি হবে, বিশেষ বচনটি সত্য হবে। তাহলে আই বচনটিও কি হবে, টি হবে। কিন্তু এটা কিন্তু হবে, কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয়, এই সামান্য বচনটি যদি মিথ্যা হয়, এফ হয়, তাহলে কিন্তু বিশেষ বচনটি কী হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে, মানে ডাউটফুল হয়ে যাবে। কি করে আমরা যে ছকটা জানি সেই ছকের মাধ্যমে করা যেতে পারে। দেখো ছকের মাধ্যমে তোমরা দেখো, সেখান থেকেও আমরা জানতে পারি। দেখো আমরা যে ছকটা জানি, এ ই আই ও, তাই না? এই ছকটা করে নিই, ছকের মাধ্যমেও আমরা কিন্তু বলতে পারবো। সত্য মিথ্যার যে ছকটা বিরোধানুমানের, দেখো টি টি, আশা করি তোমরা সবাই এই ছকটি আঁকতে পারো। দেখো এই সিকোয়েন্সটা জানো, টি এফ টি এফ, তারপর একটা এফটি এফটি, এখানে ডি, ডাউটফুল ডাউটফুল ডাউটফুল। এবারে বলেছে, আমরা জানি যেহেতু এ আর আই বচনের মধ্যে বিরোধিতা, তাহলে এ বচন যদি সত্য হয়, তাহলে এ বচন যদি সত্য হয়, তাহলে আই বচন কি হচ্ছে, আই বচনও সত্য হচ্ছে। দেখো টি আছে, তাই না? এ বচন যদি মিথ্যা হয়, দেখো ই বচন যদি এ বচন যদি মিথ্যা হয়, তাহলে আই বচন কি হচ্ছে, ডাউটফুল হচ্ছে। একদম মিলে যাচ্ছে কথাটা। তারপরে ই আর ও বচনের মধ্যে হয়, আরও দেখি, ই আর ও বচনের মধ্যে হয়, ই আর ও, ই বচন যদি তাহলে সত্য হয়, তাহলে কী হবে, ই বচন সত্য হলে ও বচনও সত্য হচ্ছে। দেখো হচ্ছে না, মিলে যাচ্ছে, সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হচ্ছে। তারপরে ই বচন যদি মিথ্যা হয়, তাহলে ই বচন মিথ্যা কোথায় আছে, এফ, সরি এটা নয়, এফ, তাহলে দেখো ও বচন ডাউটফুল হচ্ছে না, মিলে যাচ্ছে কথাটা, এটা মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে যাচ্ছে, উভয় বচন একই সঙ্গে সত্য নয়। বিরোধিতার ক্ষেত্রে উভয় বচন একসাথে সত্য নয়। এই যে ছকটা রয়েছে, কোন বিরোধিতার ক্ষেত্রে দুটো বচন একসাথে সত্য হতে পারে না? আমরা ভালো করেই জানি কোন কোন বচনগুলো। দেখো এ আর ই দুটি সামান্য বচন, আর দুটো সামান্য বচন আমরা জানি, যদি এ বচন যদি সত্য হয়, তাহলে এই বচন কী হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। আবার এ বচন যদি মিথ্যা হয়, তাহলে অপর সামান্য বচনটি কী হবে, অনিশ্চিত হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এটা হবে কোন বিরোধিতার ক্ষেত্রে, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে। প্রত্যেকটা বিরোধিতার এই নিয়মগুলোকে, ছোটো ছোটো যে টিপসের মতো করে যে নিয়মগুলো রয়েছে, যেমন বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কখনোই দুটো বচন কী হতে পারে না, একসাথে সত্য হতে পারবে না। একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে অপরটা সত্য হবে। তারপরে আই আর ও দুটোই কিন্তু একই সাথে কী হতে পারে, সত্য হতে পারে। কী হতে পারে, একই সাথে সত্য হতে পারে, এটা মাথায় রাখবে। যেমন সকল মানুষ হয়, কোনো কোনো মানুষ হয় সৎ, আবার কোনো কোনো মানুষ হয় অসৎ, এটা ঠিক তো, দুটোই সত্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে, ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি? বিবর্তন, ই বচনে বিবর্তন। এবার আমরা জানি কোন বচন কোন বচনে বিবর্তন হয়। এ বচনে বিবর্তন কিসে হয়, ইতে। ই বচনের বিবর্তন কিসে হয়, এতে। আই বচনে বিবর্তন ও বচনে, ও বচনে বিবর্তন কিসে হয়, আই বচনে। কারণ আমরা জানি বিবর্তনের ক্ষেত্রে কি হয়, গুণের পরিবর্তন হয়, পরিমাণের কোনো পরিবর্তন হয় না। আর বিবর্তনের আরও কিছু নিয়ম, প্রথম নিয়ম কি, উদ্দেশ্য উদ্দেশ্যই থাকবে, বিধের কি হবে, বিরুদ্ধ পথ হবে। তাহলে বলেছে ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি? ই বচনের বিবর্তন করব আগে, ই বচনে যদি বিবর্তন করি, তাহলে কোথায় যাবে, ই বচনে বিবর্তন করলে এ বচনে যাচ্ছে, তাই না? এবার এ বচনে আবর্তন, আর আমরা জানি আবর্তন, এ বচনে আবর্তন কিসে যায়, আই এ যায়। আই এর কোথায় যায়, আই এ। ই বচনের কোথায় হয়, ই বচনে। ও বচনের কিন্তু আমাদের সম্ভব নয়। তাহলে ই বচনে বিবর্তন হচ্ছে এ বচন, এ বচনের আবর্তিত বচন কি, আই। তাহলে
উত্তরটা দেখো কি হবে, কি হবে, আই বচন উত্তর। এইভাবে কিন্তু তোমাদের এখন 2023 সালেও দেখবে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে সামান্য ঘোরানো প্রশ্ন হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু ছকটাকে ভালো করে মনে রাখতে হবে, আর তোমাদের এই সিকোয়েন্সগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝে গেছো। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, অমানুষ কবি নেই। কে নেই? অমানুষ কবি নেই। মুছে দিচ্ছি এগুলো। অমানুষ কবি নেই। এটাকে কি করতে হবে? প্রথমে এটা বলেছে বচনটি বিবর্তন করো। কি করো? বিবর্তন করো। তাহলে এটাকে অমানুষ কবি নেই, এটাকে আগে বচন করি। এটাকে কোন বচনে যাবে? নেই আছে, নেই এর নিয়ম কি? নেই থাকলে কোন বচনে যায়? ই বচনে যায়, তাই না? ই বচনে করব। তাহলে কি হবে? কোনো মানুষ, মানুষ কি না কবি, সরি কবি হবে। কোনো কবি নয় অমানুষ। নেয়ের নিয়মটা কি বলতো? নেয়ের নিয়ম হচ্ছে যদি নেই থাকে তাহলে ই বচনে যায়, ঠিক আছে? আর কি হয় তার সাথে সাথে দেখতে হবে, শুধু নেই থাকলে হবে না, সামনে যে এই যে দেখো কবিকে কি বলা হয়েছে? অমানুষ বলা হয়েছে, মানে বিশেষণ যুক্ত রয়েছে। যদিও ই বচনের ক্ষেত্রে বিশেষণের গুরুত্ব নেই, কিন্তু আই অথবা এ বচনের ক্ষেত্রেও যদি বিশেষণ বিশেষ হয় তাহলে কিন্তু এ বা আই হয়। এইভাবে কিন্তু নিয়মটি রয়েছে। তাহলে কি হলো? কোনো কবি নয় অমানুষ। এটা কোন বচন? ই বচন। ই বচনের বিবর্তন আমরা এখনই দেখলাম, ই বচনের বিবর্তন কিসে হয়? এ বচন হয়, তাই না? তাহলে কোন, এবার যদি আমি লিখি এখানে কি হবে? বিবর্তিত লিখতে হয় বিবর্তনে, তাই না? কোন বচন হচ্ছে? উদ্দেশ্যই থাকবে। তাহলে কি হবে? সকল কবি হয়। আগে থেকেই দেখো বিরুদ্ধ পদ দেওয়া আছে, তাহলে কি হবে? মানুষ, তাই না? বিরুদ্ধ হয়, তাহলে অমানুষের বিরুদ্ধ কি? মানুষ। এটা হয়ে গেল এই বচন। এটাই হচ্ছে বিবর্তন। দেখো সকল কবি হয় মানুষ, বিবর্তিত। বুঝতে পারছো? পরের প্রশ্ন চলে যাচ্ছি। দেখো নিয়মগুলো জানলে করা কঠিন নয়। পরের প্রশ্ন রয়েছে কি? বৈধতা অবৈধতা নির্ণয় করো। কি রয়েছে? যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক। এটা হচ্ছে প্রাকল্পিক বচন। আমরা দেখে পাচ্ছি যদি তবে রয়েছে তার মানে প্রাকল্পিক বচন। তারপরে রাষ্ট্রীয় বাক্য, লক দার্শনিক, সুতরাং তিনি বস্তুবাদী। ভালো কথা। এবারে এটার আদর্শ আকারটা করে নেই। যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক। ভালো কথা। লক দার্শনিক, সুতরাং লক বস্তুবাদী। এখানে কি করা হয়েছে? এখানে লক বস্তুবাদী, এটা হচ্ছে পূর্বগ, আর এটা হচ্ছে তিনিও দার্শনিক হচ্ছে অনুগ। এবার আমাদের বৈধ প্রাকল্পিকের কিছু নিয়ম আছে, এমপি আর এমটি, তাই না? এমপির নিয়ম কি? পি হর্ষ কিউ, পি সুতরাং কিউ। আগে পূর্বগকে স্বীকার করে তারপরে অনুগকে স্বীকার করতে হবে, এটা একটা নিয়ম। এটা কি নিয়ম? গঠনমূলক নিয়ম। এখানে যেহেতু কোথাও নয় নেই, তাহলে এটা গঠনমূলক নিয়মটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। দেখবো এখানে আদৌ অ্যাপ্লাই করা হয়েছে কিনা। তাহলে পূর্বগ হচ্ছে লক বস্তুবাদী, আর অনুগ হচ্ছে তিনি দার্শনিক। তারপরে দেখো কি করা হয়েছে এখানে? লক দার্শনিক বলা হয়েছে অপ্রধান আশ্রয় বাক্যে। তার মানে কি করা হয়েছে? অনুগকে আগে স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কি পূর্বগটাকে আগে স্বীকার করতে হবে। তাহলে কি এটা নিয়মকে লঙ্ঘন করেছে? আর এখানে নট নেই, তার মানে এটা এমটি হবে না, বোঝাই যাচ্ছে। এখানে দেখো কি দোষ হয়েছে, এটা অবৈধ, উপরোক্ত যুক্তি অবৈধ। কেন? এখানে অনুগকে আগে স্বীকার করা হয়েছে, যেখানে আগে কাকে স্বীকার করা দরকার ছিল? পূর্বগকে। তাহলে এখানে যে দোষটি হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন দেখো, ভেন চিত্রে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত। সাংবাদিকরা উপস্থিত, এটাকে আগে কি করব? বচন করে নেব। এটা কোন বচন? সাংবাদিকরা উপস্থিত বলতে এখানে কোন কোন সাংবাদিকের কথা বলেছে? কোন সবার কথা কিন্তু বলা হয়নি। তাহলে কোন সাংবাদিক হয় উপস্থিত। আগে আমি কি করব? বচনে করে নেব। দেখো আই বচন করে নেওয়া আছে। এবার তারপরে সেটা কি করব? আমরা বুলীয় ভাষ্যটা বের করে নিতে হবে। কোন বচন এটা? কোন এস হয়, আমরা এটাকে এস ধরলাম, থেকে পি ধরলাম। তারপরে এখানে দেখো একসাথে হয়ে গেছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো আই বচনের বুলীয় ভাষ্য কি? প্রত্যেকটা বচন আবার লিখে দিচ্ছি। এ বচন এস পি বার ইকুয়াল টু 0, ই বচন হচ্ছে এস পি ইকুয়াল টু 0, আই বচন কি? এস পি নট ইকুয়াল টু 0, আর ও বচন হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0, তাই না? এটা তোমরা জানো। তাহলে দেখো এবারে আমাদের আই বচন এসছে, আই বচনে বুলীয় ভাষ্য কি? এস পি নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এস পি নট ইকুয়াল টু 0, তার বুলীয় ভাষ্য আমরা নিচে কোথাও নেই। তাহলে এটারই আমরা কি করবো? ভেন চিত্র করবো। ভেন চিত্র দুটো নেব, বৃত্ত প্রথমেই দুটো বৃত্ত নিলাম। এবারে নিচে কিন্তু আমরা লিখে দেবো ভেন চিত্র। ভেন চিত্র করে এইভাবে ছবিটা এঁকে নেব। এটা এস এর, এটা পি। তাহলে এখানে এস আছে, পি নেই। এখানে এস পি দুজনেই আছে, এস
নেই, পি আছে, এখানে এসও নেই, পিও নেই। তাহলে এবার দেখো কি আসছে, এসপি নট ইকুয়াল টু জিরো। আর বারবার বলছি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে সেট, আর নট থাকা, নট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ক্রস। তাহলে নট রয়েছে তার মানে ক্রস হবে। তাহলে এবার দেখো এসপির ঘরে, এসপি কোথায় আছে, মাঝ বরাবর, এসপি নট তার মানে ক্রস। এটা কিন্তু ভেন চিত্র হয়ে গেল। এভাবে কিন্তু তোমরা করতে পারো। পরের প্রশ্ন দেখে নাও, শতসত্য বাক্য কাকে বলে? শতসত্য, শত মিথ্যা, আপত্তিক, এগুলো অনেকবার বললাম, এগুলো সত্যাপেক্ষক অধ্যায় থেকে রয়েছে। সত্যমূল্য 3 প্রকার, এই 3টি প্রকার রয়েছে। তখনই শতসত্য বলবো যখন নিবেশন দৃষ্টান্ত সবগুলোই সত্য থাকবে, আর যখন নিবেশন দৃষ্টান্তগুলো সবগুলোই মিথ্যা থাকবে তখন হবে শত মিথ্যা, যখন সত্য মিথ্যা মিশিয়ে থাকবে তখন সেটা হবে কি, আপত্তিক। এই 3টা সত্যমূল্য মাথায় রাখবে। দেখো, যে বচনাকারের প্রধান স্তম্ভের মানে ওই মূল স্তম্ভ বা ফল স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত বা নিবেশন দৃষ্টান্ত কি সত্য, তাকে বলা হয় শতসত্য বচনাকার। বুঝতে পারছো? লিখে নাও চট করে। দেখো এখানে পি ভেল নট পি, এটা হচ্ছে তো পি ভেল নট পিটাকে আমরা কি করি, করে দেখি। পি ভেল নট পি, দেখো পি ভেল নট পি, এটাকে যদি করি, একটাই এখানে ভেরিয়েবলস রয়েছে পি, তারপর নট পি, তাই না? দেখো এটাকে যদি পি ভেল নট পি যদি করি, তাহলে একটা ভেরিয়েবলসে দুটো লাইন টি এফ, এটা কি হবে এফ টি, তাই না? এবার ভেলের সূত্র কি বলো, ভেলের সূত্র কি, এফ এফ এ এফ, বাকি সমস্ত ক্ষেত্রে টি। দেখো এখানে এফ এফ কোথাও আছে, নেই, তাহলে বাকি সমস্ত ক্ষেত্রে কী হয়েছে, টি। তাহলে দুটো নিবেশন দৃষ্টান্তে কি আসলে টি, তাহলে শতসত্য। এভাবে যখন দুটোই টি আসবে তখন শতসত্য, যে এফ আসবে তখন শত মিথ্যা, আর যখন টি এফ মিশ্রিতভাবে আসবে তখন কিন্তু সেটা হবে আপত্তিক। পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়, এটা করিয়েছি। সংযোগিক বচন বলতে ডট, তাই না, আমরা জানি ডট, ডটের সূত্র কি, টি টিতে টি হয়, টি টিতে কি হয়, টি হয়, আর বাকি সমস্ত ক্ষেত্রে এফ। যখন কি হবে, দুটো সংযোগী সত্য হবে তখন বচনটা সত্য, তার মানে একটা সংযোগে যদি মিথ্যা হয় তাহলে বচনটা কি হবে, মিথ্যা। তাই বলা আছে, দেখো সংযোগ বচনের যে কোনো একটি সংযোগে যদি মিথ্যা হয় তাহলে এই সংযোগ বচনটা কি হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। কারণ আমরা জানি টি টি, দুটো সংযোগে যখন টি টি হবে সত্য হবে তখনই গোটা বচনটা সত্য হবে, আর না হলে কি হবে, একটা সংযোগে যদি মিথ্যা হয় গোটা বচনটাই মিথ্যা হয়ে যায়, ব্যাস। এভাবে কিন্তু সংযোগিক, তারপরে তোমাদের আরও যে বচন প্রাকল্পিক, বৈকল্পিক সমস্ত কিছু কিন্তু সূত্রগুলোকে মাথায় রাখবে। এই যে ডটের সূত্র, ভেলের সূত্র, হর্ষর সূত্র, ট্রিপল বারের সূত্র, নটের সূত্র, তাহলে কিন্তু সহজ হবে। এরকম প্রশ্ন আসবেই তোমাদের। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি, আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই কি হবে, সামান্য সংশ্লেষক বচন। এটা আগের ভিডিওতে বলেছি, দেখে নাও, সামান্য সংশ্লেষক বচন। বোঝা গেল? পরের, কার্ভেদ রিট কীভাবে কারণের লক্ষণ দিয়েছে? কার্ভেদ রিট কারণের লক্ষণ দিতে গিয়ে কারণকে লক্ষণটাকে দুভাগে ভাগ করেছেন, গুণগত লক্ষণ, পরিমাণগত লক্ষণ। গুণগত লক্ষণের দিক থেকে তিনি বলেছেন কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, নিয়ত পূর্ববর্তী, অব্যবহিত, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। আমি পূর্ববর্তী আগে আরেকবার বলেছি, সেটা ভুল, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, আরেকবার বলছি, কারণ হলো কার্যের নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। এটা গুণের দিক থেকে। আর পরিমাণের দিক থেকে হলো কারণ ও কার্য দুটোই সমান। তাহলে মনে রাখবে, এইটা কিন্তু দুটো সেপারেট প্রশ্ন হয় আলাদা আলাদাভাবে। দেখো এগুলোই লেখা আছে, অগ্রবর্তী মানে পূর্ববর্তী, এটাই। ঠিক আছে, গেল। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কারণে পরিমাণগত লক্ষণে মূল ভিত্তিগুলি কী কী? এখান থেকে যে কারণে পরিমাণগত লক্ষণ কে দিয়েছে, কার্ভেদ রিট দিয়েছে, দুটো বৈজ্ঞানিক সূত্রের উপর ভিত্তি করে। সেই দুটো ভিত্তি হলো বস্তুর অবিনশ্বরতা নীতি আর শক্তির অবিনশ্বরতা নীতি। আবার উল্টো দিক থেকে প্রশ্ন হয়, শক্তির অবিনশ্বরতা নীতি কোন লক্ষণের জন্য? উল্টো এমসিকিউ প্রশ্ন কিন্তু অনেক সময় হয়, অনেক হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। বহু কারণ সমন্বয়, যখন অনেকগুলো কারণ একত্রিত হয়ে কি করবে, একটি কার্য সম্পাদন করে। বহু মানে অনেক কারণ, বহু কারণ সমন্বয়, সমন্বয় মানে একত্রিত হওয়া। আমি তোমাদের এর আগের একটা ভিডিওতে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা গাড়িকে 10 জন মিলে ঠেলছে তখনই গাড়িটা এগোচ্ছে, কিন্তু যখন 9 জন হয়ে যাচ্ছে তখন গাড়িটা এগোচ্ছে না। তার মানে কি, ওই 10 জনের শক্তি হচ্ছে ওই কার্য ঘটানোর কারণ। তাহলে সেখানেই বলেছে যে যখন কি বলেছে, অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে, এটাকে বলা হয় বহু কারণ সমন্বয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যুক্তি কাকে বলে? এটা তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম প্রশ্ন, যুক্তি, বইয়ের প্রথম অধ্যায় যুক্তি, সেখানে বলেছে কাকে বলে। এটা এর হয়ে গেছিলো এর আগের সালে। যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি, এখানে
বচন কথাটি নেই, যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে। ঘোষক বাক্যকেও বচন বলা হয়, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়। তারপরে ভাষায় প্রকাশিত অনুমানকেও কি বলা হয়? বচন বলা হয়। বুঝতে পারছো আশা করি, লিখে নেবে ফটাফট। অথবা দিয়ে অবরোহ যুক্তি কাকে বলে? যুক্তি দুই প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। এর আগের দিনও বলেছি অবরোহ যুক্তি কি? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কি হয়? সুনিশ্চিত হয়, তার সাথে সাথে সিদ্ধান্তটি কি করে না? হেতু বাক্যকে অতিক্রম করে যায় না, সেটাই হচ্ছে অবরোহ যুক্তি। আর অবরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতা অবৈধতা সবসময় থাকে, আর আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু মাথায় রেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছে আবার। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি কি কি? বিরুদ্ধ বিরোধিতা, দেখো এই যে বিরুদ্ধ বিরোধিতা ছকটা এঁকে নেই। যখন যে চ্যাপ্টারের প্রশ্ন থাকবে তোমরা সেই ছকগুলো, যে যে শর্টকাট ছকগুলো আছে যেগুলো করে দিচ্ছি আমি, সেগুলো কিন্তু এঁকে নেবে। বিরুদ্ধ বিরোধিতা কাদের মধ্যে হয়? এই যে কোনাকুনিগুলো আমরা দেখেছি, বিরুদ্ধ, এদিকেও বিরুদ্ধ। তাহলে বিরুদ্ধ বিরোধিতার শর্তগুলো কী কী? দেখো প্রথমত আমরা যদি এই ছকের মধ্যে দেখি, এটা সামান্য বচন, এটা বিশেষ বচন। ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য কিসের? এটা সামান্য, তার সঙ্গে সঙ্গে সদর্থক, এটা বিশেষ, তার সঙ্গে সঙ্গে নয়ার্থক। তার মানে কি? গুণ ও পরিমাণের উভয়েরই পার্থক্য রয়েছে। গুণ আর পরিমাণ কি? উভয়েরই পার্থক্য রয়েছে। তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে কি হয়? বিরুদ্ধ বিরোধিতা আমরা জানি, দেখেছি আমরা যে একটা সত্য হলে অপরটা কি হবে? মিথ্যা হবে। এটা সত্য হলে এটা মিথ্যা হবে। তাহলে বিরুদ্ধ বিরোধিতার এই দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ সত্য। দেখো তাই হচ্ছে একই উদ্দেশ্য বিধিও বিশেষ দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য, আর হচ্ছে একসঙ্গে কি হতে হবে? সত্য মিথ্যা কখনোই হতে পারবে না, একটা সত্য হলে পূর্ণ মিথ্যা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বৈকল্পিক ন্যায়, বৈকল্পিক প্রাকল্পিক, এটা অধ্যায়ে রয়েছে। বৈকল্পিক প্রাকল্পিক অধ্যায়ের সেখানে আমরা দেখেছি বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে একটি বৈধ মূর্তি পাই যখন বৈধ হয় ডিএস। কি হয়? ডিএস। তার নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই যে পি ভেল কিউ, প্রথমে একটা বিকল্পকে অস্বীকার করতে হবে। কি করতে হবে? অস্বীকার করতে হবে। তাহলে নট পি, তারপরে কি করতে হবে? স্বীকার করতে হবে, তাই তো? এই হচ্ছে। তো সেখানে যদি কি করা হয়, এই নিয়মটাকে লঙ্ঘন করা হয়, মানে এখানে অস্বীকার করার পরিবর্তে আমি যদি স্বীকার করে নিই, এই এমনটা যদি করি পি ভেল কিউ, তার পরিবর্তে যদি আমি পি ভেল নট কিউ এরকম যদি করি, তাহলে কিন্তু নিয়মটা লঙ্ঘিত হয়ে যাবে। আমাদের বলে দিয়েছে কি করতে হবে। এখানেই আমরা যেহেতু প্রাকল্পিক বৈকল্পিক ক্ষেত্রে অপ্রধান আশ্রয়পক্ষ দেখেই কিন্তু আমরা দোষগুলোকে নির্ণয় করি, বৈধ হয়েছে কিনা সেটা অপ্রধান আশ্রয়পক্ষ দেখেই বোঝা যেতে পারে। যেখানে নিয়মে বলেছে এখানে অস্বীকার করতে হবে, সেখানে যদি বিকল্পকে স্বীকার করে নিই প্রথমে, তাহলে আমাদের কি দোষ হয়? বিকল্প স্বীকার জড়িত দোষ। কারণ বৈকল্পিক ন্যায়ের যে অঙ্গবচনগুলো তাদেরকে কিন্তু বিকল্প বলা হয়। কি বলা হয়? বিকল্প। মাথায় থাকবে। আর অবশ্যই বৈকল্পিক ন্যায়ে কিন্তু অন্ততপক্ষে দুটো বিকল্প থাকতে হবে, তার থেকে বেশিও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, কিন্তু অন্ততপক্ষে সর্বনিম্ন দুটো থাকতে হবে। দেখো পরের প্রশ্ন তাই আছে, বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? আমি কিছুক্ষণ আগে বললাম দুটি। ঠিক আছে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন রয়েছে শূন্য গর্ভ শ্রেণী। এটা কোন অধ্যায়ে রয়েছে? বুলীয় ভাষ্য, ভেন ডায়াগ্রাম, তাই না? সেখানে শূন্য শ্রেণী মানে কি? যে শ্রেণীর একটি সদস্য কি নেই, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, তাকে বলা হয় শূন্য শ্রেণী। তাহলে দেখো বাস্তবে যেমন পক্ষীরাজ ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া, ডানাযুক্ত ঘোড়া যেগুলো আমার ছবি দেখি, মৎস্যকন্যা, সোনার পাথর বাটি, সোনার পাহাড়, আকাশ কুসুম, এই সমস্ত কিছু কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই এই শ্রেণীগুলোর, এগুলোকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী। পরের প্রশ্ন, ও বচনের ও নিরপেক্ষ বচনে বুলীয় ব্যাখ্যা কি? ও বচনে বুলীয় ব্যাখ্যা কি? এসপি বার নট ইকুয়াল টু 0। তার মানে কি? ও এর বিরুদ্ধ, পির মাথায় বার আছে, তার মানে কি? এর বিরুদ্ধ শ্রেণীর কি আছে? সদস্যর অস্তিত্ব রয়েছে। দেখো ও বচনে, ও নিরপেক্ষ বচনে বুলীয় ব্যাখ্যা হলো উদ্দেশ্য পথ এস নির্দেশিত শ্রেণী, যে শ্রেণীকে নির্দেশ করছে, কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীরও আছে, থাকবে। ঠিক আছে, এটা কি বলেছে এখানে? আবার বলি, বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীরও রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে পি ভেল নট কিউ বচনটি কখন সত্য হয়? এটা কখন সত্য হয়? সত্য সারণীর মাধ্যমে আমরা করে নিতে পারি। পি ভেল নট কিউ, তাহলে এখানে দুটো ভেরিয়েবলস রয়েছে, পি কিউ, নট কিউ ভেঙে নেব। পি ভেল, যেটা যেভাবে আমাদের সহজ সেভাবে আমরা করে নেব ফটাফট, সময় নষ্ট করব না দেখে দেখে। তাহলে এখানে কি আছে?
দুটো ভেরিয়েবলস মানে চারটা লাইন, টি টি এফ এফ, তারপরে টি এফ টি এফ, তারপরে এটা কী হবে কিউ এর নট, তারপরে এফ টি এফ টি। ভেলের সূত্র কি? ভেলের সূত্র হচ্ছে এফ এফ এ এফ। তাহলে দেখো এই পি আর নট কিউ এর কোথায় এফ এফ রয়েছে, দেখো শেষে রয়েছে এফ এফ এ, সরি এটা নয়, এই যে এফ এফ এ এফ, তাহলে এখানে হবে বাকি সমস্ত ক্ষেত্রে কি হবে, বাকি সমস্ত ক্ষেত্রে টি হবে, তাই না? এবার বলেছে কি বলেছে, বচনটি কখন সত্য হয়? সত্য কখন হয়? কখন কখন সত্য হয়েছে? এই যে সত্য, এই যে সত্য, এই যে সত্য। তাহলে কখন সত্য হয়েছে? দেখো যখনই পি সত্য বা মিথ্যা হলে, পি যখনই সত্য বা মিথ্যা হয়েছে, এই যে দেখো পির মান কি রয়েছে, সত্য রয়েছে দুবার, মিথ্যাও রয়েছে দুবার, তাই না? যখনই পি সত্য বা মিথ্যা হয়েছে তখনই কিন্তু ওই পুরো বচনটা কি হয়েছে, সত্য হয়েছে, ঠিক আছে? আর যখনই পি যদি খালি মিথ্যা থাকতো তাহলে কিন্তু ওখানে মিথ্যা হয়েছে, কিন্তু মিথ্যা থাকলেও সত্য হয়। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, আপতিক বচনাকার কী রূপ? কিছুক্ষণ আগে বললাম সত্যমূল্য 3 প্রকার, শত সত্য, শত মিথ্যা, আর কি আপতিক। দেখো এখানে যখন টি এফ এসছে, এই যে মূল স্তম্ভের মধ্যে যখন এই ধরনের আসবে, সত্য মিথ্যা মিশিয়ে থাকবে, তখন সেটাকে বলা হবে আপতিক। কি বলা হবে? আপতিক। তাই বলা হয়েছে বচনাকারের প্রধান স্তম্ভের বা মূল স্তম্ভের বা ফল স্তম্ভের নিবেশন দৃষ্টান্তগুলি সত্য মিথ্যা মিশ্রিত থাকে, তাই হলো আপতিক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন হলো যে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী? আরোহ অনুমান দুটো ভিত্তির উপরে, দু ধরনের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, বস্তুগত ভিত্তি এবং কি আকারগত ভিত্তি। আর অবরোহ অনুমান এক ধরনের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আকারগত ভিত্তি। তাহলে বস্তুগত ভিত্তিগুলো কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আর আকারগত ভিত্তিগুলো কি? প্রকৃতির একরূপতা নীতি, প্রকৃতির একরূপতা নীতি, একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। এগুলো দিয়ে সেপারেট প্রশ্ন হয়, মাথায় রাখবে, এগুলো সঙ্গগুলো পড়ে যাবে। দেখো প্রকৃতির একরূপতা নীতি, পরের প্রশ্নে রয়েছে প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতি হচ্ছে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, মানে প্রকৃতি অনুরূপ অবস্থায় অনুরূপ আচরণ করে। আজকে যদি আমি উদাহরণটা দিয়েছিলাম যে 5 তলা ছাদ থেকে আজকে যদি কাউকে ফেলে দেওয়া হয়, 5 বছর পরেও যদি সেই সেম পরিস্থিতি যদি 5 তলা ছাদ থেকে ফেলে দেওয়া হয় কাউকে, তাহলে কিন্তু ওই একই অবস্থা হবে। 5 বছর আগে যার যেরকম অবস্থা হয়েছে পরে কিন্তু তাই একই অবস্থা হবে। এটাই গেল প্রকৃতির একরূপতা নীতি। পরের প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো? সামান্যীকরণ আমরা জানি যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে যখন আমরা কি করবো, একটা সামান্য সংখ্যক বচনকে সামান্য বচনে উপনীত হব, সেই সামান্য বচনে উপনীত হওয়ার যে প্রক্রিয়া তাকেই বলা হয় সামান্যীকরণ প্রক্রিয়া। দেখো যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে যে দৃষ্টান্ত নিয়ে বিশেষ বিশেষ দৃষ্টান্ত সমজাতীয় সকল বস্তুকে সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয়, তার প্রক্রিয়াকে বলে সামান্যীকরণ। একটু অন্যভাবে লেখা আছে কিন্তু একই। পরের প্রশ্ন, তোমাদের শেষ প্রশ্ন, কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য। কারণ ও শর্তের মধ্যে, এটা কারণ অধ্যায়ে ছিল। কারণ হলো শর্তের সমষ্টি, বিভিন্ন অনেক শর্ত নিয়ে গঠিত হয় কারণ, আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। এটা দেখে নাও, কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অপরিহার্য অংশ, যা কার্যকে কি করে ঘটায়। বুঝতে পারছো তোমরা? দেখি পরে কি আর প্রশ্ন রয়েছে কিনা। আশা করি আর প্রশ্ন নেই, তোমাদের নেই। তোমাদের 2018 সালের এসএকিউ প্রশ্ন শেষ হয়ে গেল। তাহলে তোমরা দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার। এবারে আমি 2019 সালের প্রশ্ন নিয়ে আসতে চলেছি, আর খুব তাড়াতাড়ি পেতে চলেছ দ্য লাস্ট মিনিট সাজেশন, যেটা তোমাদের 100% কমন আসবেই। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দাও, আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।